হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স চ্যাম্প 123। আমরা আলোচনা করছিলাম রাসায়নিক বন্ধনী সম্পর্কে এবং কথা মতো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বা তড়িৎযোজী বন্ধনী বা আয়নীয় বন্ধনী সম্পর্কে। একই অঙ্গে কত রূপ, একই বিষয়ের কত নানা রকমের নাম। তো যেটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল এই প্লেলিস্টের, অর্থাৎ রাসায়নিক বন্ধনী চ্যাপ্টারের প্লেলিস্টের যে ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, সেই ভিডিওর শেষ দিকে আমি আলোচনার সময় বলেছিলাম অষ্টক সূত্রের কথা এবং দ্বৈত সূত্রের কথা। তো এই ইন্ট্রোডাক্টরি ভিডিও আমার প্লেলিস্টে পেয়ে যাবে, আমার চ্যানেলে পেয়ে যাবে। যাদের জিমেলে লগ ইন করা রয়েছে তারা অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করলে এটা দেখতে পেয়ে যাবে। আর যাদের সাবস্ক্রিপশন হচ্ছে না তারা ভিডিওর ওপরে যে আই বাটন রয়েছে সেই আই বাটনে ক্লিক করলে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে প্লেলিস্টটা খুলে নিয়ে ইন্ট্রোডাক্টরি ভিডিওটা দেখতে পাবে, বা পরপর যে ভিডিওগুলো আপলোড হবে সেই প্লেলিস্টের মধ্যেই ইনক্লুড থাকবে। তো চলো এখন আমি আলোচনা করি দ্বৈত সূত্র ব্যাপারটা কি। দ্বৈত সূত্র বিষয়টা একটু না ঝালিয়ে নিলে আমাদের নতুন আলোচনাটা শুরু করা একটু সমস্যাদায়ক হবে। তো সেই বেসিসে আমি শুরু করছি যে মোটামুটি আমরা রাসায়নিক বন্ধনী পড়ি, রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ রাসায়নিক সংযোগ যখন হয় তখন পরমাণুর মধ্যে কীরকম পরিবর্তন হয়, বা দুটো পরমাণু বা এক বা একাধিক পরমাণু অণু তৈরি করার সময় বা মূলক তৈরি করার সময় কীরকম বন্ধনে আবদ্ধ থাকে সেই সম্পর্কে আলোকপাত করার জন্যই কিন্তু এই রাসায়নিক বন্ধনীর চ্যাপ্টার। তো এই রাসায়নিক সংযোগ হবার সময়, রাসায়নিক সংযোগ বা রাসায়নিক বিক্রিয়া হবার সময় এখানে লক্ষ্য করা গেছে যে হিলিয়াম মৌলের কাছাকাছি থাকা পরমাণুগুলি তাদের সর্ববহিস্থ কক্ষে হিলিয়ামের মতো দুটি ইলেকট্রন স্থাপন করতে চায়। এই প্রবণতাটাকে দ্বৈত সূত্র বলা হয়। একদম ক্লিয়ার কাট ভাষাতে বলে দিলাম। এখন পর্যায় সারণী আমাদের পড়া হয়ে গেছে। পর্যায় সারণীর থেকে আমরা জানি যে প্রথম পর্যায়ের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর মধ্যে একদম হিলিয়ামের কাছে পিঠে রয়েছে হিলিয়াম নিষ্ক্রিয় মৌল 2-4, ভর সংখ্যা 4, পারমাণবিক সংখ্যা 2, সুতরাং এর যে ইলেকট্রনিক স্ট্রাকচার সেটা 1s2, অর্থাৎ এস সাবশেল বা উপকক্ষের মধ্যেই দুটো ইলেকট্রন থেকে যায়। এখন দুটো ইলেকট্রন যদি এস সাবশেলের মধ্যেই থেকে যায়, এস সাবশেল এর মধ্যেই যদি থেকে যায়, তাহলে সর্ববহিস্থ উপকক্ষই হোক আর কক্ষই হোক সেটা 1 নম্বর কক্ষতেই থেকে যাচ্ছে এবং তার উপকক্ষ হচ্ছে এস, এর মধ্যেই দুটো ইলেকট্রন কিন্তু থেকে যাচ্ছে, কারণ এস উপকক্ষের মধ্যে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রনই থাকতে পারে। তাহলে এর কাছে কারা রয়েছে? এই মৌলটির কাছে যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলি হচ্ছে 1 নাম্বার বাঁ দিকে রয়েছে হাইড্রোজেন। এখন এই হাইড্রোজেনের যে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা 1H1 এবং এর এখানে রয়েছে 1s1। তো 1 নাম্বার এর তো যেহেতু একটাই মাত্র পারমাণবিক সংখ্যা যেহেতু 1, সুতরাং এর যে ইলেকট্রন সংখ্যা কত 1, এবং সেটা এস সাবশেলেতে এটাই একটাই মাত্র ইলেকট্রন থাকবে, দুটো ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে এ কিন্তু দুটো ইলেকট্রন পেতে চাইবে, তার মানে কি আরেকটা ইলেকট্রনকে সে অ্যাড করতে চাইবে, অন্য কোনো জায়গা থেকে আরেকটা ইলেকট্রনকে অ্যাড করে নিয়ে সে দুটো ইলেকট্রন পেতে চাইবে, এবং তারপর এখানে 1s1 এর সঙ্গে একটা
ইলেকট্রন অ্যাড করে নিয়ে সে হতে চাইবে 1s2। ওকে, সেই রকম আমি যদি একটু এটাকে গ্রাফটাকে বাড়িয়ে নেবার চেষ্টা করি, এখানে আমাকে একটু টাইম দিলে আমি গ্রাফটা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো এটা 1 মিনিট। ওকে, এখন যদি হাইড্রোজেনের পর এখানে আমাদের কাছে পিঠে রয়েছে হিলিয়ামের লিথিয়াম। তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 যেহেতু, এখানে 1s2 এবং 2s1 এই 2 নাম্বার, যে এটা দ্বিতীয় পর্যায়ের, এটা দেখেই বোঝা যাচ্ছে সর্ববহিস্থ কক্ষটা দ্বিতীয় পর্যায়ে আছে, সেকেন্ড পিরিয়ড। কাজেই এতে রয়েছে একটা মাত্র ইলেকট্রন। তাহলে এর যে টেন্ডেন্সি তৈরি হবে কি, এই ইলেকট্রনটাকে সে ত্যাগ করে দিতে চাইবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে দুটো ঘটনাই ঘটতে পারে। হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন সে গ্রহণ করে নিতেও পারে, গ্রহণ করে নিয়ে H- আয়ন দিতে পারে। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে একদম একটা ইলেকট্রনকে সে বের করে দিয়ে হতে পারে H+ আয়ন। এই দুটো ঘটনাই হাইড্রোজেনের ক্ষেত্রে হতে পারে। এখন কীরকম বিক্রিয়া হচ্ছে বা কার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তার উপরে নির্ভর করছে এটা ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রোপজিটিভ মৌল সঙ্গে বিক্রিয়া হচ্ছে কিনা। মোর ইলেকট্রোপজিটিভ, হাইড্রোজেন অবশ্যই ইলেকট্রোপজিটিভ ধর্ম দেখায়, কিন্তু মোর ইলেকট্রোপজিটিভ মেটালের সঙ্গে বা ধাতুগুলোর সঙ্গে বিক্রিয়া হচ্ছে কিনা, ক্ষার ধাতু বা এই জাতীয় সঙ্গে বিক্রিয়া হচ্ছে কিনা, সোডিয়াম পটাশিয়াম এদের সঙ্গে বিক্রিয়া হচ্ছে কিনা, এগুলো দেখে নিয়ে কিন্তু এই ঘটনাটা কোন বিক্রিয়াটা করবে, এইটা না এটা, সেটা কিন্তু ডিপেন্ড করে। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম সবসময় চাইছে তার 2s1 স্ট্রাকচার, এটাকে ইজিলি মাইনাস করে দিয়ে, একটা ইলেকট্রনকে মাইনাস করে দিয়ে সে কিন্তু এই 2s1টাকে বাদ দিয়ে ফেলতে চায়। মানে এখানে যে পুরো স্ট্রাকচারটা ছিল 1s2 2s1, এখন একটা ইলেকট্রনকে মাইনাস করে দিয়ে 1s2 স্ট্রাকচার, অর্থাৎ এখানে হিলিয়াম পরমাণুর মতো একটা স্ট্রাকচার সে কিন্তু পেয়ে স্টেবিলিটি তৈরি করতে চায়। এটাকেই বলছি আমরা দ্বৈত সূত্র। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এখানে কাছে থাকা ম্যাগনেসিয়ামের কথাও আমরা আন্দাজ করি, ম্যাগনেসিয়াম অনেকটা দূরে চলে যাচ্ছে, ম্যাগনেসিয়ামের কথা বলছি না আমরা, বেরিলিয়ামের কথা ধরি। এখানে তো এটা 4 রয়েছে, তো 4 মানে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 1s2 2s2, এখানে 1s2 2s2, এখানে দুটো ইলেকট্রন রয়েছে, কিন্তু এখানে অষ্টক পূর্তি তো হচ্ছে না। যদি অষ্টক পূর্তি করতে যাওয়া হয় মানে বাইরের কক্ষে, এটা অবশ্যই সেকেন্ড পিরিয়ড। 2 নাম্বার মূল কক্ষটা বুঝিয়ে দিচ্ছে এটা সেকেন্ড পিরিয়ডে রয়েছে। এটা যেমন ফার্স্ট পিরিয়ডে ছিল, এর আগেরটায় দেখালাম, এটাই সেকেন্ড পিরিয়ড বোঝাচ্ছে। তাহলে সেকেন্ড পিরিয়ডের বাইরে এস উপকক্ষে রয়েছে দুটো মাত্র ইলেকট্রন। এখন এদের টেন্ডেন্সি হবে কি, দুটো ইলেকট্রনকেই ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি তৈরি হবে, মানে 2s2 থেকে -2e করে দিয়ে এখানে 1s2 স্ট্রাকচার লাভ করলে অনেক বেশি ইজি হবে তুলনায় 6খানা ইলেকট্রন নিয়ে বাইরের থেকে তার অষ্টক পূর্তি করার তুলনায়। কাজেই এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে হিলিয়ামের কাছে পিঠে থাকা মৌল, ধরে নেওয়া যেতে পারে হাইড্রোজেন, ধরে নেওয়া যেতে পারে এখানে লিথিয়াম, ধরে নেওয়া যেতে পারে বেরিলিয়াম, এই যে মৌলগুলো, এই মৌলগুলো কিন্তু তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করছে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করছে, এটাকে বলছি আমরা সুস্থিত ইলেকট্রন বিন্যাস। এটা লাভ করতে গিয়ে হিলিয়ামের কাছে পিঠে থাকা মৌলগুলো তারা কিন্তু বাইরের কক্ষে 2 পূর্ণ করতে চাইছে, 2টি মাত্র ইলেকট্রনকেই রাখতে চাইছে। তো এটা করতে গিয়ে তারা কিন্তু যে সূত্রটা মেনে এই কাজটা করছে, সেই সূত্রটাকে আমরা দ্বৈত সূত্র বা আমরা এটাকে বলতে পারি রুল অফ ডুপ্লেট। কোথায় লিখবো এটা, এই জায়গায় লিখতে পারি, এটাকে আমরা বলি রুল অফ
DUPLET, রুল অফ ডুপ্লেট এটা বলা হয়। আর অক্ট্যাট রুল যেটা অষ্টক সূত্র, আমরা একটু নিচের দিকে গিয়ে অষ্টক সূত্রটা সম্পর্কে আলোচনা করি। এইখানে অষ্টক সূত্রটা নিয়ে আর আলোচনা করব না, আমরা নিচের দিকে বা সাইডের দিকে গিয়ে অষ্টক সূত্রটা সম্পর্কে আলোচনা করতে পারি। চলো তো দেখা যাক, এখানে আমরা আলোচনা করব অষ্টক সূত্র। অষ্টক সূত্র এবং এই অষ্টক সূত্রের ক্ষেত্রে কি লেখা যেতে পারে, আগেও লিখেছিলাম আবারও লিখে দিচ্ছি, যে রাসায়নিক সংযোগের সময় মৌলের পরমাণুগুলি বা মৌলের পরমাণুগুলি বলাটা বোধহয় ঠিক হচ্ছে না, এখানে মৌলগুলির পরমাণুগুলি বলা যেতে পারে। মানে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এই ঘটনাটা ঘটবে, তাহলে মৌলগুলির পরমাণুগুলি, এই কথাটাই সব থেকে বেটার হবে। মৌলগুলির পরমাণুগুলি মানে অবশ্যই হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এগুলো বাদ দিয়ে বাকিদের কথা বলা হচ্ছে। রাসায়নিক সংযোগের সময় মৌলগুলির পরমাণুগুলি কি চায়, পরমাণুগুলি তাদের একই ভাষা, তাদের সর্ববহিস্থ কক্ষে কি কক্ষে, সর্ববহিস্থ কক্ষে, ইলেকট্রনীয় কক্ষ আর কি। সর্ববহিস্থ কক্ষ বলতে এখানে ইলেকট্রনীয় কক্ষ বলা যেতে পারে। ইলেকট্রনীয় কক্ষে, সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য, ইলেকট্রন বিন্যাস পাবার জন্য তাদের সর্ববহিস্থ কক্ষে, আগে একবার লিখে দিয়েছি, পরমাণুগুলি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো। আচ্ছা, এইটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি, এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, একদম ক্যান্সেল আউট করে দিচ্ছি এই জায়গাটাকে। এটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে ভাষাটা আরও বেশি পরিচ্ছন্ন হবে। এটাকে বাদ দিয়ে দিচ্ছি, দেখো পড়তে অনেক বেশি স্মুথ হবে লেখাটা। রাসায়নিক সংযোগের সময় মৌলগুলির পরমাণুগুলি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস পাবার জন্য তাদের সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষে 8টি ইলেকট্রন স্থাপন করতে চাই। মানে এই টেন্ডেন্সি বা প্রবণতাকে বলা হয়, এই প্রবণতাকে অষ্টক সূত্র বলা হয়। একটু ধীরে বললাম এবং এটাকে আমি উদাহরণ দিয়েও বলতে পারি। একটু ধীরে বললাম, ভালো করে শিখতে গেলে কি হবে, ভিডিও লম্বা হবে, এবং সেখানে ভিডিও লম্বা তো হবেই, প্লাস ধৈর্য রাখতে হবে, পেন অ্যান্ড পেপারে নোট করতে হবে, একই ভিডিওকে বারবার দেখতে হবে। একবারে দেখে নিয়ে যে সব কিছু শিখে যাওয়া যাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমি ধীরে সুস্থে বলছি, তোমরাও ধীরে ধীরে দেখবে এবং পেন অ্যান্ড পেপার নিয়ে নোট করবে। পেন পেপার নিয়ে নোট করলে যে শিক্ষাটা লাভ করা যাবে সেটা কোনো জুড়ি মেলা ভার। এখন হিলিয়ামের তলাতে হিলিয়ামের তলাতে কে রয়েছে? হেনি। মনে পড়ছে নিশ্চয়ই, যে সংক্ষিপ্ত নাম আমরা বলেছিলাম এখানে